Okay, give me a second. Okay, that's good. একটু একটু প্রলংড হবে, যদি 1 ঘন্টা যেহেতু একটা লিমিটেশন আছে, এটা যদি সমস্যা হয় তাহলে আমি আবার তোমাদেরকে, যদি ক্লাসটা শেষ হয়ে যায় আমি তোমাদেরকে আবার লিংক পাঠাবো, একটু কাইন্ডলি তোমরা জয়েন করবে। ওকে, সো প্রথমত যে টপিকটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সাইবার জুরিসপ্রুডেন্স। সাইবার জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে আমি এটা তোমাদের ক্লাসে, এটা নিয়ে তোমরা কোনো রিটেন লাইক নোট তোমরা পাওনি, এটা আমি ক্লাসে তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। Cyber jurisprudence, the importances of cyber jurisprudence. So the first part is cyber jurisprudence, cyber law থেকে the importances of cyber jurisprudence. তার সাথে যে কেসগুলো আমি পড়িয়েছিলাম সেই কেসগুলোর নাম সাইবার জুরিসপ্রুডেন্স, যেটা খুব বেশি একটা ইম্পর্টেন্সের পর্যায়ে নিয়ে এসেছে যে কেসগুলো, সেই কেসগুলোর নাম আমি এটা বোর্ডে তোমাদেরকে এই ক্লাসটা আমি নিয়েছিলাম এবং আমি ক্লাস নোট দিয়েছিলাম বোর্ডে। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দ্য কনস্ট্রাকশন অফ সাইবার ট্রাইব্যুনাল। Okay, the construction of cyber appellate tribunal, সাইবার ট্রাইব্যুনাল, এটার কমপ্লিট একটা স্লাইড দেয়া আছে অলরেডি, এটা পড়ানো হয়েছে খুব ভালোভাবে। তারপর হাউ টু গেট লিগ্যাল রেমেডিজ, ওই একই ম্যাটেরিয়ালের ভিতরে তোমরা এটা পেয়ে যাবে সাইবার ট্রাইব্যুনালের ভিতরে। সো সেই কম্পোনেন্ট। তারপরে আসছে হচ্ছে তোমাদের আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে intellectual property right, geographical indication, 3 major categories of intellectual property right, উইপো সম্পর্কে পড়া, কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, পেটেন্ট কি, ট্রেডমার্ক কি, কপিরাইট কি, এই সমস্ত কিছু, কপিরাইটের রেজিস্ট্রেশন কিভাবে করবে, কপিরাইট রেজিস্ট্রেশন সাইবার স্পেসে কিংবা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কেন প্রয়োজন, কারণ কি ইন্টেলেকচুয়াল থেফট হতে পারে, তাই না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ব্রিচ হতে পারে, সেটার জন্য এটা প্রয়োজন। তো এই টোটাল বিষয়টা তোমাদের জানতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে তোমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে যে বিষয়টা পড়তে হবে, আমি তো অলরেডি বললাম 3 মেজর ক্যাটাগরিজ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সেটা সম্পর্কে সমস্ত কিছু, সাবজেক্ট ম্যাটার্স অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, উইপো, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কিভাবে, কেন গুরুত্বপূর্ণ, এটা আসলে কি, পেটেন্ট কি, কপিরাইট কি, কপিরাইটের রেজিস্ট্রেশন কিভাবে তুমি করবে, আমি এটা পড়িয়ে দিয়েছিলাম, কপিরাইটের রেজিস্ট্রেশন করাটা কেন জরুরি, কপিরাইট কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সাথে জড়িত, কিংবা তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কে আপহোল্ড করার জন্য কপিরাইটের প্রতি সচেতনতা কতটুকু গুরুত্বপূর্ণ সাইবার স্পেসে। সো এই বিষয়টা তোমাদের পড়তে হবে। তার সাথে আছে আমি আরেকটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে তোমাদেরকে আমি আরেকটা হ্যান্ডআউট দিয়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে পেটেন্ট এবং ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। সো এই ট্রেডমার্ক এবং পেটেন্ট রেজিস্ট্রেশনটা তোমরা পড়বে। এটা সব স্লাইডে বলে দিচ্ছে কি লাভ নেই। ওকে, সো স্টুডেন্টস, এটার সাথে তোমাদের যে বিষয়টা, আরেকটা বিষয় খুব ছোট্ট, আমি এটা আজকে পড়িয়ে দেবো, ই কমার্স। ওকে, ই কমার্স কি, এই বিষয়টা আমরা একটু জানবো। ই কমার্সের এক্সাম্পল আমরা দেখবো, ই কমার্সটা কিভাবে মানে আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে নাওএডেজ, সেটা আমরা খেয়াল করবো। এবং তার সাথে আছে ইথিক্স, ইঞ্জিনিয়ারিং ইথিক্সে যে অংশটুকু পড়তে হবে এটা আমি আজকে তোমাদেরকে বলে দিব। ইথিক্সটা আসলে স্যার আমাকে বলেছিলেন হয়তো স্যার ইথিক্সের অংশটা কভার করবেন, সো এই জন্য
ক্লাস একটা ক্লাসে আমি ইথিক্সের উপরে নিয়েছি আসলে, সো সমস্যা না, ইথিক্সটা ছোট্ট একটা বিষয় আছে, আমরা একটু দেখে নিব আজকে। ওকে, am I audible? Students, please do respond. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এথিক্সটা দিয়েই আমরা শুরু করছি আসলে। ওকে, ডু লেট মি নো তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা আর সিলেবাসটা ক্লিয়ার কিনা। আমি আবার একটু বলছি, সাইবার ক্রাইম সিলেবাসে থাকছে না, কিন্তু সাইবার সিকিউরিটির স্লাইডটা সিলেবাসে থাকছে না। সাইবার ক্রাইম, তারপরেও তোমরা একটু সাইবার ক্রাইম কাকে বলে, মানে সাইবার ক্রাইম ইন ডিটেল সিলেবাসে থাকছে না, যেহেতু ক্লাস টেস্ট দিয়েছো তোমরা। সাইবার ক্রাইম কাকে বলে, কত প্রকার, সাইবার ক্রাইম এগেইনস্ট ইন্ডিভিজুয়াল কি, সাইবার ক্রাইম এগেইনস্ট প্রপার্টি কি, এটা একটু দেখে যাবে। আর ওকে, আর তোমাদের সিলেবাস থেকে সাইবার ক্রাইমের ডিটেইলস যেটা, মানে ফিশিং, র্যানসমওয়্যার অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক, এটা এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। এটা তোমাদের ক্লাস টেস্টের আগে যেহেতু পড়ানো হয়েছে, তাই এটা এক্সক্লুডেড হচ্ছে। সাইবার সিকিউরিটি ক্লাস টেস্টের সিলেবাসে ছিল, সেটা এক্সক্লুডেড হচ্ছে। এবং দ্য ইম্পর্টেন্সেস অফ সাইবার ল, হোয়াট ইজ সাইবার ল অ্যান্ড দ্য ইম্পর্টেন্সেস অফ সাইবার ল, এই তিনটা বিষয় এক্সক্লুডেড হচ্ছে এবং থাকছে। আমি আবার একটু রিপিট করছি ক্লিয়ারলি, সাইবার জুরিসপ্রুডেন্সের যে কন্টেন্ট সেগুলো থাকছে। 2 নাম্বার হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল, লিগ্যাল রেমেডি কিভাবে অ্যাটেন্ড করবে সেই ক্ষেত্রে সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনাল থাকবে। 3 নাম্বার হচ্ছে সিলেবাসে আছে তোমাদের, আমি ক্লাসে এগুলো ক্লিয়ার করেছিলাম। সো 3 নম্বরে আছে তোমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সেই স্লাইডের সমস্ত কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এবং তার সাথে আরেকটা অ্যাডিশনাল হ্যান্ডআউট আছে কিভাবে ট্রেডমার্ক এবং ডোমেইনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, সেটা থাকবে। এবং আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করিনি, ই কমার্স থাকছে। ক্লিয়ার স্টুডেন্টস? জি ম্যাম, ক্লিয়ার। অলরাইট, সো এটার সাথে ইঞ্জিনিয়ারিং ইথিক্স থাকবে। ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর জন্য আমরা একটু খেয়াল করবো, ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর পার্টটা আমরা এখন একটু শুরু করছি। একটু পরপর জয়েনিং রিকোয়েস্ট আসছে, তো মানে তো তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, অন্তিক প্রেজেন্ট আছো? প্রেজেন্ট তুমি অন্তিক? Yes, ma'am. Okay, that's good. Alright, so আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা একটু খেয়াল করব। ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা আসলে কি? তো প্রথমত ইঞ্জিনিয়ারিং ইথিক্স হচ্ছে কিছু প্রিন্সিপাল এবং কিছু গাইডলাইন তোমাকে দিবে, যেটা তোমাদেরকে কি ফলো করতে হবে। ডিসিশন মেকিং প্রসেসে এটা কি ইঞ্জিনিয়ারদেরকে ফলো করতে হয়। এখানে কিছু অব্লিগেশন, পাবলিক সেফটি, ঠিক আছে, ক্লায়েন্টের প্রতি অব্লিগেশন, সেটা নিয়ে কাজ করা, ইন্ডাস্ট্রি অথবা ওয়ার্ক এরিনা নিয়ে কাজ করাটা কি ইঞ্জিনিয়ারিং ইথিক্সের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। মানে তুমি কিভাবে তোমার ডিসিশন মেকিং প্রসেসটাকে ফর্মুলেট করবে, তুমি কোন গাইডলাইনটা ফলো করে তুমি তোমার মোরাল অব্লিগেশনটাকে তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে আপহোল্ড করবে। প্রতিটা প্র্যাকটিসের কিন্তু কিছু নিয়ম আছে, রাইট? আমাদের যেমন কি আইনজীবীদের জন্য কি আছে, বার কাউন্সিল অর্ডার। প্রত্যেকটা পেশাজীবীর জন্য তার প্র্যাকটিসের কিছু নিয়ম আছে। মেডিকেল অফিসার কিংবা মেডিকেল প্র্যাকটিশনার এবং ডাক্তার যারা আছে তাদের জন্য কি আছে, মেডিকেল ইথিক্স আছে। তো এই মেডিকেল ইথিক্স এর ব্রিচ যখন হয়, কিংবা মেডিকেল কোড অফ কন্ডাক্ট ব্রিচ হয়, মেডিকেল নেগলিজেন্স ব্রিচ হয়, তখন কি এই ব্রিচটাকে পড়ার জন্য, মানে বুঝার জন্য যে ব্রিচ হলে কনসিকুয়েন্সটা কি হবে, আমরা লতে কি একটা খুব ভাস্ট একটা অংশ রেখেছি, সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স।
ওকে, সেখানে আমরা দেখি ল এবং লর সাথে মেডিকেল সেক্টরের যে বিষয়টা, কিভাবে মেডিকেল নলেজ লকে হেল্প করতে পারে এবং ল কিভাবে মেডিকেল প্র্যাকটিশনারদের হেল্প করতে পারে, সো দ্যাট এই ব্রিজগুলো না হয়, যাতে বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস অর এনিথিং, রাইট, এটা যাতে না হয়। সো ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ক্ষেত্রেও সাইবার ল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইথিক্স একটা বিষয় যেটা কি করছে, যেটা ইঞ্জিনিয়ারিং ইথিক্স সম্পর্কে ইঞ্জিনিয়ারদেরকে জানাচ্ছে, যাতে করে কোনো নেগলিজেন্স, কোনো মোরাল ডিকে অর কোনো প্রকার ব্রিচ যাতে এটা থ্রুতে না হয়। তাহলে ইঞ্জিনিয়ারিং ইথিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন ফলো করা। ওকে, কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন ফলো করা, যে গাইডলাইন গুলো ফলো করলে তুমি তোমার স্টেক হোল্ডারদের কাছে তোমার মোরাল অব্লিগেশনটাকে আপহোল্ড করতে পারবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, দ্য ন্যাশনাল সোসাইটি অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, এনএসপি। এনএসপি ইঞ্জিনিয়ারদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোড অফ ইথিক্স ফর্মুলেট করে দিয়েছে। সেই কোড অফ ইথিক্স কি বলেছে আমরা একটু খেয়াল করব। আউটলাইন্স দ্য স্ট্যান্ডার্ডস অফ ইথিক্যাল বিহেভিয়ার ইঞ্জিনিয়ার্স শুড ফলো ইন দেয়ার প্রফেশনাল লাইফস। তাহলে কি কি ধরনের ইথিক্যাল বিহেভিয়ার ইঞ্জিনিয়ারদেরকে ফলো করতে হবে? 1 নাম্বার, পাবলিক সেফটি প্রোটেক্ট করা। 2 নাম্বার, বিভিন্ন ধরনের টাস্ক পারফর্ম করা যেটার জন্য তুমি কোয়ালিফাইড। 3 নাম্বার হচ্ছে তোমার পাবলিক কমিউনিকেশনের ক্ষেত্রে অনেস্ট থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে তোমার এমপ্লয়ারের প্রতি তোমাকে ফেথফুল হতে হবে, ট্রাস্টওয়ার্দি হতে হবে, অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি। 5 নাম্বারই হচ্ছে ইন্টিগ্রিটির সাথে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং এথিক্সের যে কোড অফ কন্ডাক্ট, ইয়েস প্লিজ। ম্যাম আপনি কি স্লাইডস চেঞ্জ করছেন? আচ্ছা এখন আসছে, এখন আসছে, সরি এখন আসছে ম্যাম, এতক্ষণ আগে স্লাইডটা দেখাচ্ছি। এখন এসেছে, আচ্ছা তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, সো স্টুডেন্টস, বেসিক্যালি আমরা জানবো সেটাই যে ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা আসলে কি। তো ইঞ্জিনিয়ারিং ইথিক্স আমরা দেখেছি, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর কোড অফ ইথিক্সটা কে তৈরি করে দিচ্ছে? আমি আবার বলছি, ন্যাশনাল সোসাইটি অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, এনএসপিই। ইঞ্জিনিয়ারিং ইথিক্স অনেক বেশি প্রয়োজনীয় একটা বিষয়, কারণ এটা সাস্টেইনেবিলিটি প্রমোট করছে, লং টার্ম ইম্প্যাক্ট তোমার স্টেক হোল্ডারদের, তোমার কোড অফ কন্ডাক্টের থ্রুতে, তোমার কাজের থ্রুতে তোমার স্টেক হোল্ডারদের উপরে কি ধরনের ইম্প্যাক্ট আসবে, এনভায়রনমেন্টের উপরে কি ধরনের ইম্প্যাক্ট আসবে, সোসাইটির উপরে কি ধরনের ইম্প্যাক্ট আসবে, বিকজ এভরিথিং ইজ কোরিলেটেড। ওকে, সো ইঞ্জিনিয়ারিং এর অনেক ব্রাঞ্চ আছে যেটা কি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছে। আমরা ফর এন এক্সাম্পল আমরা যদি বলি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, রাইট, সিভিল ইঞ্জিনিয়ারিং। সো সেক্ষেত্রে প্রতিটা ইঞ্জিনিয়ারিং এর স্টেক হোল্ডার্স কিন্তু অনেক, সেটা হতে পারে তোমার লাইক যে স্মল পিয়ার গ্রুপ যেটার মধ্যে তুমি কাজ করো, তোমার অফিস কলিগস, তোমার এমপ্লয়ার, কিংবা তুমি যদি এমপ্লয়ার হয়ে থাকো তোমার এমপ্লয়িজ। সো দ্যাট ইজ ওয়াই তোমার ক্লায়েন্টস কোড অফ কন্ডাক্টটা খুবই জরুরি একটা বিষয়। The importance of ethical leadership. Leading ethically in engineering industry is inevitable. Ethical leaders কি করছে? Inherit honorable behavior, set an example and foster cultures of integrity and respect. এটা আমরা বুঝতে পারছি। ওকে, আমরা এখন দেখব what is engineering, what is ethics. আমরা এটা আগেও দেখেছি, এটা ক্লাসে তোমাদের এটার উপর আমি ক্লাস করিয়েছি। You know that the American Board of Engineering and Technology, ABET, কি বলেছে? ইঞ্জিনিয়ারিং কি ডিফাইন করেছে, এবং ডেফিনিশনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড ন্যাচারাল সায়েন্স এন্ড নলেজ, যেটা তোমরা তোমাদের স্টাডি, অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের মাধ্যমে পাও, সেটাকে রেশনালিটি কিংবা জাজমেন্ট, তোমার বিবেক বিবেচনার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে এটা কি অর্থনৈতিকভাবে এটার কোনো ইউটিলিটি থাকে এবং তুমি ম্যাটেরিয়ালস গুলোকে ইউজ করতে পারো। ঠিক আছে, এই
ম্যাটেরিয়াল কিংবা রিসোর্সেস গুলোকে তুমি ইউজ করতে পারো কি কারণে? ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। সো দিস ইজ দ্য মেইন মোটিভ অফ ইঞ্জিনিয়ারিং। এখন আমরা দেখব ইথিক্স কি। আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি ছোট্ট একটা নোটের মধ্যে লেখা আছে দ্য মোরাল প্রিন্সিপাল। ইথিক্স কি? ইথিক্স একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড। এটা আমি ক্লাসেও তোমাদের বারবার বলেছি। ইয়েস প্লিজ ম্যাম। স্লাইড শো হচ্ছে না ম্যাম, স্লাইড মনে হয় চেঞ্জ হচ্ছে না। লেট মি চেক। এখন হয়েছে আবার, এখন করলো বোধহয়। এখন আবার হয়েছে। হোয়াট ইজ হ্যাপেনিং দেন? জি ম্যাম, একটু বর্মশ হইতেছে। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো তো এখন ঠিক আছে। এই স্লাইডটা এথিক্স এর স্লাইড পেয়েছো? এথিক্স এন্ড ফিলোসফি। এথিক্স এন্ড ফিলোসফি ম্যাম এখন। ওকে, দ্যাটস গুড। ওকে, ইথিক্স আসলে কি? ইথিক্স হলো ফিলোসফির একটা বিষয়, তাই না? ইথিক্স মোরাল ফিলোসফির একটা বিষয়। এখানে আমরা কি বলছি শর্ট নোটটাতে আমরা একটু খেয়াল করব। The moral principles that govern a person's behavior or the conducting of an activity. তাহলে কি ইথিক্স তোমার মোরাল প্রিন্সিপালকে গভর্ন করছে, কিভাবে তোমার বিহেভিয়ার হতে হবে, তোমার কন্ডাক্ট হতে হবে। ফিলোসফির ভাষায় ইথিক্সটা কি? ফিলোসফির ভাষায় ইথিক্স মূলত একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন যেটা গুড অ্যান্ড ব্যাড এর মধ্যে তোমাকে পার্থক্য করতে শেখায়। খুব সহজ। আমি ক্লাসে এটা বারবার বলেছি, আমি তোমাদেরকে কোয়েশ্চেনও করেছিলাম প্রথম ক্লাসটাতেই একদম, ইথিক্স আসলে কি। তাহলে ইথিক্স হচ্ছে জাস্টিফাইড আনজাস্টিফাইড এর মধ্যে তোমাকে পার্থক্য করতে শেখাবে, গুড এন্ড ব্যাড এর মধ্যে পার্থক্য করতে শেখাবে, রাইট এন্ড রং এর মধ্যে পার্থক্য করতে শেখাবে। ডেভিড হিউম। আমরা ইথিক্স এর কথা যদি আসে, ইথিক্যাল প্রিন্সিপালের কথা যদি আসে, আমরা একজন ব্রিটিশ ফিলোসফারের নাম অবশ্যই আসবে। আমি তোমাদেরকে ক্লাসে প্রশ্ন করেছিলাম তোমরা তাকে চিনো কিনা। ডেভিড হিউম 1711 থেকে 1776 সাল পর্যন্ত লাইফের টাইম স্প্যানটা। সরি, স্লাইডটা চেঞ্জ হয়নি। ওকে, সো হ্যাঁ, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? ওকে, সো ইথিক্স মানে কি? ইথিক্স হচ্ছে ইজ এন্ড অট এর মধ্যে পার্থক্য। ইজ মানে কি? যা হওয়া উচিত, এবং অট মানে কি? যেটা হওয়া, সরি, ইজ মানে হচ্ছে যা হচ্ছে, মানে ডেসক্রিপটিভ স্টেটমেন্ট, রাইট? যেটা হচ্ছে। অট মানে কি? যেটা হওয়া উচিত ছিল। তাহলে ডেভিড হিউমের ভাষায় ইথিক্স কি? ইজ এবং অট এর পার্থক্য। ইজ যেমন তোমার বর্তমান অবস্থাকে পজিটিভলি ডেসক্রাইব করে, রাইট? যেমন আমি যদি বলি উৎসব ইজ রাইটিং এ নোট, তাহলে আমি কি বলছি? উৎসব একটা নোট লিখছে, রাইট? এখন এটা হচ্ছে পজিটিভ ডেসক্রিপশন। উৎসবের প্রেজেন্ট স্টেটকে আমি পজিটিভলি ডেসক্রাইব করছি। কিন্তু অট দিয়ে আমি বলতে পারতাম উৎসব তুমি নোটটা লিখতে পারতে, ইউ অট হ্যাভ রিটেন দ্য নোটস, রাইট? তাহলে আমি কি বলবো? তোমার এটা করা উচিত। তাহলে ডেভিড হিউমের ভাষ্য মতে এথিক্স হচ্ছে যে অবস্থা বর্তমানে আছে সেটার সাথে যা হওয়া উচিত ছিল সেটার পার্থক্যটাই হচ্ছে এথিক্স। অলরাইট স্টুডেন্টস, এখানে কিছু এথিক্যাল ডিলেমা দেয়া আছে। যেমন তুমি একটা ডেভেলপমেন্ট ফার্মে একজন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছো, একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মে। সো তোমাকে কয়েকটা কাজ দেয়া হয়েছে এবং ইউ আর রানিং আউট অফ ইউর টাইম। তুমি কিছু তোমার পার্সোনাল প্রবলেম, বাট তুমি যখন কাজটা করছো তোমাকে কি বলা হয়েছে যে তুমি এই মেথড অ্যাপ্লাই করে কাজটা করবে। বাট when you have agreed with all the terms and conditions, but when কাজটার যখন ডেডলাইনটা কমিট করতে হচ্ছে, তোমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তুমি সেটা করতে পারছো না, রাইট? সো ইন দিস সিনারিও হোয়াট ইউ ডিড, তুমি তোমার বসকে অ্যাপ্রোচ করলে।
ওকে, দুইটা অপশন তোমার কাছে আছে। এক, তোমাকে ইদার ওয়ে কাজটা কমপ্লিট করতে হবে, অর ইউ নিড টু কুইট দ্য জব। ওয়েল, এখন তোমার এই জবটার খুব দরকার, সবারই এরকম দরকার থাকে, তাহলে তোমার কি এটা কুইট করা ঠিক হবে? তার উপরে সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে, ইজ ইট ইথিক্যাল টু কুইট? এটা কি ইথিক্যাল তোমার জন্য টু কুইট দ্য জব? সো এই বিষয়টাই হচ্ছে তোমাকে ভাবাবে। এথিক্স কি করবে? তোমাকে এই বিষয়ে ভাবাবে যে তোমার জন্য ওই মুহূর্তে কি করা উচিত। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে আমি মনে করি যে এই ইথিক্যাল প্রিন্সিপাল তোমাকে স্টাবলিশ করে দিবে তোমার মধ্যে যে না, জবটা তোমাকে কুইট করাটা ইটস নট এ সলিউশন, রাইট? ওকে, ম্যাডাম মিউট করছে কে? অলরাইট স্টুডেন্টস, আমরা এখন নেক্সট যে অংশটা আমরা সেটা দেখব। সো এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইথিক্স কি সায়েন্স কিনা। সো ইথিক্স মূলত হচ্ছে একটা প্রেসক্রিপটিভ সায়েন্স, ওকে, নট এ ডেসক্রিপটিভ ওয়ান। তাহলে ইথিক্সটা কি? ইথিক্স হচ্ছে সায়েন্স। এখন ইথিক্স সায়েন্স কিভাবে? এথিক্স তোমাকে ডেসক্রিপশন দেয় না, এথিক্স তোমাকে বলে প্রেসক্রিপশনের কথা, তোমার কি করা উচিত, তোমার কি করলে ভালো হতো সেটা নিয়ে কথা বলে এথিক্স। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি তোমাকে সায়েন্সের বিষয়টা বলি, প্রেসক্রিপটিভ সায়েন্সটা আসলে কি? ম্যাম, প্রেসক্রিপটিভ সায়েন্সটা হচ্ছে the category of science that prescribes rule governing what one should do or should not do. তাহলে প্রেসক্রিপটিভ সায়েন্স হচ্ছে এমন একটা ক্যাটাগরি সায়েন্স যেটা তোমাকে গভর্ন করবে, প্রেসক্রাইব করবে তোমার কি করা উচিত, করা উচিত না। সাপোজ আমরা যদি এখন কেমিস্ট্রির কথা বলি, আমি ক্লাসে অলরেডি তোমাদেরকে উদাহরণ দিয়েছি কেমিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে কি ধরনের সায়েন্স হবে? আমি প্রশ্ন করেছিলাম, কেমিস্ট্রি সব সময় একটা ডেসক্রিপটিভ সায়েন্স। এটা যদি আমি কারণ তোমাকে বলি তাহলে হলো কেমিস্ট্রির কাজ হলো কি? কেমিস্ট্রির কাজ হলো কেমিক্যাল রিঅ্যাকশনটা চেক করা, দেখা, রিপোর্ট তৈরি করা। এটা কিভাবে কাজ করে সেটা দেখে জানানো, রাইট? ওকে, পরামর্শ দেয়া কিন্তু কেমিস্ট্রির কাজ না। আমরা যখন কেমিস্ট্রি পড়ি আমাদের কিন্তু পরামর্শ দেয়াটা কাজ না, আমরা কি তথ্য উপাত্তটা পাই একটা পরীক্ষার মাধ্যমে, একটা পরীক্ষণের মাধ্যমে। এখন যদি আমি তোমাকে বলি H2O, right, chemical formula of water, that means that each of its molecule of water contains 1 oxygen and 2 hydrogen atoms. এটা আমরা কিভাবে পেয়েছি? ডেসক্রিপশনের থ্রুতে, নট প্রেসক্রিপশনের থ্রুতে, রাইট? আমরা কি, আমরা কখনো বলিনি তাই না যে এই কার্বন মনোক্সাইড কিভাবে বিক্রিয়া করবে, রাইট? কিভাবে ফর্মুলাগুলো ক্রিয়েট হবে, কিভাবে রাসায়নিক বিক্রিয়া হবে, এটা আমরা বলে দিতে পারি না। আমরা পরীক্ষা করি, সেটা থেকে আমরা ডেসক্রিপশন পাই। আমরা যদি ফিজিক্সের কথা বলি, আমরা কসমোলজির কথা বলি, এই সমস্ত কিছু কি কোয়ান্টাম মেকানিক্স এর কথা বলি, যেগুলো বিশ্বকে রুল করছে, সেটা কি ডেসক্রিপটিভ সায়েন্স। আমরা যদি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর কথা বলি, সেটাও হচ্ছে ডেসক্রিপটিভ সায়েন্স। ঠিক তেমনি এথিক্স অবশ্যই একটা সায়েন্স। কোন ক্যাটাগরির সায়েন্স? ডেসক্রিপটিভ সায়েন্স। এই অংশটা তোমাদের বুঝতে হবে। ম্যাম, অনেকেই নাকি জয়েন রিকোয়েস্ট দিচ্ছে জয়েন করার জন্য, কাইন্ডলি যদি অ্যাপ্রুভ করতেন। ওকে, আমি তো পাচ্ছি না। ওকে, আমি অ্যাড করে দিচ্ছি তাদেরকে। ওকে, সো স্টুডেন্টস, এখন আমাদের নেক্সট স্লাইডে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি ইজ এথিক্স এ সায়েন্স? ইয়েস, এথিক্স ইজ এ
প্রেসক্রিপটিভ সায়েন্স, নট এ ডিসক্রিপটিভ ওয়ান। প্রেসক্রিপটিভ সায়েন্সের কথা বলা আছে, এটা মানে কি? Okay, the doctrine of ethics requires some kind of collaboration between normative discipline and empirical science. Okay, ethics শুধুমাত্র যে রাইট এবং রঙের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। ওকে, এথিক্স আরেকটু যদি আমরা ক্লিয়ার করি এথিক্স সম্পর্কে, আমরা আরেকটু যদি আমাদের ডেপথ অফ নলেজ এথিক্স রিলেটেড আমরা সেটা নিয়ে একটু ভেবে দেখি, তাহলে বিষয়টা আসবে এথিক্স তোমাকে সাম কাইন্ড অফ একটা কোলাবোরেশন দেখাবে। এটা হচ্ছে নরমেটিভ ডিসিপ্লিনের সাথে এমপিরিক্যাল সায়েন্সের। প্রশ্ন হচ্ছে নরমেটিভ ডিসিপ্লিনটা কি, কিংবা নরমেটিভ এথিক্স কি? নরমেটিভ এথিক্স মোরাল অব্লিগেশনকে ইন্ডিকেট করে। এটা ডিরেক্টলি ইমপ্লাই করে যে তোমার হিউম্যান অ্যাকশন কি হতে পারে, একটা ইনস্টিটিউশনের মোরাল অ্যাকশন কি হতে পারে, তোমার ওয়ে অফ লাইফ কি হতে পারে। এক কথায় নরমেটিভ ইথিক্স মানে কি? মোরাল অব্লিগেশন। আর যেমন আমরা ধরো সত্য কথা বলবো, হ্যাঁ, এটা একটা মোরাল অব্লিগেশন। হ্যাঁ, এটা ট্রুথ ভ্যালু স্টেটমেন্ট, রাইট? ট্রু ভ্যালু অফ ইউর নলেজ। এখন এমপিরিক্যাল সায়েন্সটা আসলে কি? এমপিরিক্যাল সায়েন্সটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। তাহলে ইথিক্স মোরাল অব্লিগেশনকে আপহোল্ড করছে, আমরা দেখতে পাচ্ছি। ইথিক্স কি এমপিরিক্যাল সায়েন্সকেও কি করছে? এমপিরিক্যাল সায়েন্সকেও এমফাসিস করছে। এখন এমপিরিক্যাল সায়েন্স মানে কি? এটা হলো তোমার অভিজ্ঞতা থেকে তুমি যে জ্ঞানটা পেয়েছো। তুমি এই যে 4 বছর পরে একজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার হবে, এটা তোমার কি অভিজ্ঞতা, রাইট? তুমি পড়াশোনা করেছো, তুমি এক্সপিরিয়েন্স অর্জন করেছো, তুমি সিভিতে লিখেছো এটা আমার কোডিং করার অভিজ্ঞতা আছে, আমার সফটওয়্যার ডেভেলপ করার অভিজ্ঞতা আছে। এই সমস্ত কিছু কি এমপিরিক্যাল সায়েন্স। আমি আবার বলছি, এমপিরিক্যাল সায়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এখন নরমেটিভ ডিসিপ্লিন তো আমি বললাম মোরাল অব্লিগেশন। তাহলে আবার আমি দেখতে পাচ্ছি ইথিক্স কি দুইটার কানেকশন। কিন্তু সোললি ইথিক্স কখনো এমপিরিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে না। তার মানে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের উপরে ইথিক্স কমপ্লিটলি ডিপেন্ড করে না, বাট কিছুটা হলেও ডিপেন্ড করে। এখন ধরো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। 2 + 2 = 4, তাই না? 2 দুগুণে 4 হয়। এটা কি তুমি এমপিরিসিজম দিয়ে দেখাতে পারছো, অভিজ্ঞতা দিয়ে দেখাতে পারছো, রাইট? এটা অ্যাপ্লাইড ম্যাথ, তুমি ম্যাথমেটিক্স দিয়ে দেখাতে পারছো যে দেখেন অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। কিন্তু মিথ্যা বলা কি মহাপাপ, সেটা কি তুমি সবসময় অভিজ্ঞতা দিয়ে বলতে পারবে? কিছুটা ক্ষেত্রে তুমি বলতে পারবে, রাইট? শাহাদাত বলতে পারবে যে ম্যাডাম মিথ্যা বলা মহাপাপ, কিংবা মিথ্যা বলা খারাপ, রাইট? আমার এরকম একটা রিপারকাশন হয়েছিল, আমি উই শুড নট টেল লাই। সো এই জায়গাটাতে শাহাদাত হয়তো তার একটা অভিজ্ঞতা বলতে পারে, কিন্তু সবসময় কি তুমি অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের উপর ডিপেন্ড করতে পারবে? মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে কিছু বিষয় তোমার চিন্তা শক্তি থেকে আসতে হবে। এই চিন্তা শক্তি থেকে যে মূল্যবোধটা তৈরি হয় সেটাই হচ্ছে নরমেটিভ ডিসিপ্লিন অথবা মোরাল অব্লিগেশন। এই বিষয়টা, এই জন্য ইথিক্স মোরালিটি অলওয়েজ একটা পার্টিকুলার ফ্যাক্টর বিলং করে, সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল রিয়েলিটি, যেখানে মোরাল অব্লিগেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যে স্টেটমেন্টটা দিচ্ছ যে মিথ্যা বলা পাপ, সেটার কি ট্রু ভ্যালুটাকে তোমার বুঝতে হবে। এটাই হচ্ছে তোমার মোরাল অব্লিগেশন। তুমি যখন তোমার কাজের ট্রু ভ্যালুটাকে বুঝতে পারবে, ট্রু ভ্যালু স্টেটমেন্টটা কি হবে, সেটা হচ্ছে তোমার মোরাল অব্লিগেশন। Ethics in engineering is important in every situation, and an ethical approach can and does yield positive results. তারপরে আমরা দেখতে পাচ্ছি সাইবার ইথিক্স।
সাইবার ইথিক্স হচ্ছে ইথিক্সের একটা ব্রাঞ্চ যেটা অনলাইন এনভায়রনমেন্টে তোমার বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করবে। সাইবার ইথিক্স ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ইথিক্স। তাহলে সাইবার ইথিক্স কি? অ্যাপ্লাইড ইথিক্স এর একটা ব্রাঞ্চ দ্যাট এক্সামিনস মোরাল, লিগ্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস। তোমার কম্পিউটার এবং ডিজিটাল টেকনোলজি ইউজের মাধ্যমে তুমি কিভাবে তোমার মোরাল, লিগ্যাল এবং সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারো, সেটাই মূলত হচ্ছে কি সাইবার ইথিক্স। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক ধরনের বেশ কয়টা ক্যাটাগরি অফ ইথিক্স, টাইপস অফ ইথিক্যাল থিওরি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেলিওলজিক্যাল ইথিক্স। টেলিওলজিক্যাল ইথিক্স হচ্ছে যেটা মোরাল অব্লিগেশন নিয়ে কাজ করে। ডিউটি, যে ডিউটিটা মানে শুরু হয় টেলিওলজিক্যাল ইথিক্সে, সেটা মোরাল অব্লিগেশনের মাধ্যমে। তারপরে আমি দেখতে পাচ্ছি রাইট ইথিক্স, তোমার কি কি অধিকার থাকা উচিত সেটা নিয়ে তোমাকে সচেতন করা। তারপরে আমি দেখব এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান, ইথিক্স যেটা জ্ঞানের উপর নির্ভর করবে, প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে যে জ্ঞানটা। ডিওন্টোলজি আছে যেটা তোমার দায়িত্ব, ডিওন্টোলজিক্যাল ইথিক্স তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে অ্যাওয়্যার করবে। ভার্চু ইথিক্স অ্যারিস্টটলের প্রিন্সিপাল থেকে এসেছিল। ভার্চু ইথিক্সটা হচ্ছে কি তোমার, ভার্চু ইথিক্স হচ্ছে তোমার গুণ সম্পর্কে তোমাকে অবহিত করবে। এবং আছে কি ইউটিলিটারিয়ানিজম এবং ইউডাইমোনিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইথিক্স হচ্ছে সেই ইথিক্স গুলোর নাম হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এবং ইউডাইমোনিয়া। তাহলে এখানে ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে, আমি যদি খুব স্পষ্টভাবে বলি, টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রেটার গুড অফ দ্য পিপল, কালেকটিভ হ্যাপিনেস, কালেকটিভ গুডনেস নিয়ে চিন্তা করা। যেমন অনেক স্টুডেন্টস যখন সিলেটে 2024-এ একটা খুব ডেভাস্টেটিং বন্যা হলো, 23-তে খুব সম্ভবত, তখন অনেক স্টুডেন্টস কি করলো, তারা বিভিন্ন ধরনের রিলিফ ওয়ার্ক, বিভিন্ন ধরনের হেল্পিং এইড নিয়ে চলে গেল কোথায়? সুনামগঞ্জে, টু বি উইথ দ্য পিপল হু আর সাফারিং অ্যাট দ্যাট টাইম। এটা করে কি লাভ হলো? তারা কি নিজের কথা চিন্তা করলো? না, তারা কি সমাজের যে নির্দিষ্ট ব্যক্তি যারা কষ্ট পাচ্ছেন ওই পার্টিকুলার টাইমে, তারা কি তাদের কথা চিন্তা করলো, রাইট? তাহলে এটা কি সবার, সমাজের সবার গ্রেটার গুড হলো, তাই না? সবার কথা চিন্তা করা হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইথিক্যাল ফিলোসফি। ইউটিলিটারিয়ানিজম একটা ইথিক্যাল ফিলোসফি যেটার মাধ্যমে, যেটা ফোকাস করে হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি, and this is considered the greatest moral value. ইউডাইমোনিয়াটা হচ্ছে টোটালি ইউটিলিটারিয়ানিজমের ডিরেক্ট অপোজিট। ইউডাইমোনিয়া শুধুমাত্র তোমার নিজের কথা শেখায়, তোমার নিজের কথা তোমাকে চিন্তা করতে শেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, নিজের কথা চিন্তা করাটা কি এথিক্সের আওতায় পড়ে? অবশ্যই পড়ে। তুমি নিজের জন্য চিন্তা করবে, তুমি নিজের জন্য চিন্তা করার পরেই তো তুমি কি করতে পারবে? তোমার দেশের জন্য কাজ করতে পারবে, তোমার ফ্যামিলির জন্য কাজ করতে পারে। তোমার নিজের জন্য চিন্তা করতে পারলেই তুমি কি করতে পারো? ইউ ক্যান মেক ইউরসেলফ এ পারসন হু উইল হেল্প আদার পিপল। সো ইউটিলিটারিয়ানিজম এবং ইউডাইমোনিয়ার পার্থক্য আছে। ইউটিলিটারিয়ানিজম ইজ ফর গ্রেটার গুড অফ দ্য কালেকটিভ গুড অফ দ্য পিপল। ইউডাইমোনিয়া হচ্ছে শুধু নিজের যে ভালোটা হবে সেটা চিন্তা করা, বাট অবশ্যই দুইটাই এথিক্সের আওতায় পড়ছে। আমরা এখন এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, আমরা একটু খেয়াল করব। ইথিক্সে আমরা তিনটা বিষয় এখানে এসেছে, আমরা কি দেখতে পাচ্ছি এই স্ক্রিনটা? জি ম্যাম। অলরাইট, প্রথমত আমরা দেখতে পাচ্ছি নরমেটিভ অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে এমপিরিক্যাল সায়েন্স, এপিস্টেমোলজি। নরমেটিভ অ্যাপ্রোচ মানে কি? মোরাল অব্লিগেশন। এমপিরিক্যাল সায়েন্স মানে কি? অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এপিস্টেমোলজি হচ্ছে প্রকৃত অর্থে তুমি যে জ্ঞান অর্জন করেছো, দ্য ট্রু ভ্যালু অফ ইউর নলেজ। এখানে
শুধুমাত্র এথিক্সকে রাইট অ্যান্ড রং এর মধ্যে কিন্তু কনফাইন্ড করা হয়নি। ইথিক্সের বেসিক কনসেপ্ট বলতে গেলে আমরা বলতে পারি রাইট অ্যান্ড রং এর ব্যবধান। কিন্তু ইথিক্সকে যদি আমরা আরেকটু পর্যালোচনা করি, আমরা এখানে মোরাল অব্লিগেশন দেখতে পাই, আমরা এখানে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই কি আরেকটা অংশ যথার্থ, দ্য ট্রু ভ্যালু অফ নলেজ। সো ইথিক্স মূলত এই বিষয়গুলোকে কি করে, কানেক্ট করে। আরেকটা বিষয় আমরা দেখতে পাই সেন্সরি এক্সপিরিয়েন্স। সেন্সরি এক্সপিরিয়েন্স কি? তুমি তোমার সেন্স, অনুভূতি দিয়ে যে কাজটা যেটা উপলব্ধি করতে পারছো সেটা হচ্ছে ইথিক্স। ইথিক্স আমি অলরেডি বলেছি এটা একটা লাইক ইথিক্স মোরালিটি মেটাফিজিক্যাল রিয়েলিটির একটা অংশ। মেটাফিজিক্যাল রিয়েলিটি কি? এটা হচ্ছে দর্শনের এমন একটি আলোচনা যার মূল আলোচ্য বিষয় হলো অস্তিত্বের প্রকৃতি, সত্তা ও জগৎকে অনুশীলন করা। তার মানে মেটাফিজিক্স ইজ দ্য স্টাডি অফ রিয়েলিটি অ্যান্ড এক্সিস্টেন্স। অলরাইট, তাহলে ইথিক্স এবং মোরালিটি মেটাফিজিক্যাল রিয়েলিটির একটা অংশ। আমি যদি এম্পিরিসিজমকে আরেকটু ক্লিয়ার করে ডিফাইন করি, এটা হচ্ছে নলেজ ডিরাইভড ফ্রম এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা থেকে তুমি যে জ্ঞানটা পাচ্ছ। রেশনালিজম, রেশনালিজম কি? যেটা রিজনিং দিয়ে, লজিক দিয়ে তুমি যে যুক্তিটা দাঁড় করাচ্ছ সেটাকে বলা হচ্ছে রেশনালিজম, ইথিক্সের একটা পার্ট। এপিস্টেমোলজি, এপিস্টেমোলজি হচ্ছে একটা ফিলোসফির ফিল্ড যেটা জ্ঞানের যথার্থ ভ্যালুর সাথে জড়িত। এপিস্টেমোলজি মানে কি? যথাযথ জ্ঞান। ওকে, সো স্টুডেন্টস, আমরা এখানে আরেকটা বিষয় দেখবো, একটু খেয়াল করব, এবং এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদেরকে একটু কষ্ট করে আবার একটা ক্লাসের জন্য একটু জয়েন করতে হবে। আমরা এখন এথিক্যাল ক্রাইটেরিয়াস দেখব। করব ইথিক্যাল ক্রাইটেরিয়াটা আসলে কি। আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি ম্যাম। ওকে, সো ইথিক্যাল ক্রাইটেরিয়াতে আমরা প্রথমে দেখেছি ইথিক্স মানে কি, ইথিক্সের ফিলোসফিটা কি, রাইট? ফিলোসফিতে ইথিক্সটা আসলে কি। ইথিক্যাল ক্রাইটেরিয়াতে আমরা প্রথমে দেখেছিলাম আগের স্লাইডে ডেভিড হিউমের একটা বিষয়। ডেভিড হিউম বলেছেন ইজ এন্ড অট এর মধ্যে পার্থক্যটা হচ্ছে ইথিক্স। তারপরে আমরা দেখেছি ইথিক্স হচ্ছে একটা সায়েন্টিফিক সাব ডিসিপ্লিন অফ ফিলোসফি যেটা প্রেসক্রিপটিভ সায়েন্সকে ইন্ডিকেট করছে এবং কিছু রুলস বলে দিচ্ছে, প্রেসক্রাইব করে দিচ্ছে, যেটা মানুষকে বলছে কি করা উচিত এবং উচিত হবে না। 3 নম্বর ক্রাইটেরিয়াতে আমরা দেখেছি এম্পিরিক্যাল সায়েন্স, যেটা এক্সপেরিমেন্টের সাথে জড়িত। এম্পিরিক্যাল সায়েন্সটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এম্পিরিক্যাল সায়েন্স deals with facts, ethics deal with moral obligations, norms and values. তারপর আমরা দেখেছি এথিক্স সেন্সরি এক্সপিরিয়েন্স, তুমি তোমার সেন্স দিয়ে কি উপলব্ধি করছো। মেটাফিজিক্যাল রিয়েলিটির সাথে ইথিক্স আছে, ইথিক্স মোরালিটি both are the parts of অধিবিদ্যা, যেটাকে আমরা বলি মেটাফিজিক্যাল রিয়েলিটি। ইথিক্স ট্রুথ ভ্যালু স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। তুমি যে বলছো মিথ্যা বলার রং, এটা ট্রু ভ্যালু কতখানি, অ্যাকচুয়ালি এটার ইমপ্লিকেশন কতখানি, ভ্যালু কতখানি, এই ট্রু ভ্যালুর উপর ইথিক্স ডিপেন্ড করে। ইথিক্স থিওরি অফ নলেজ, যেটাকে ফিলোসফির ভাষায় বলা হয় এপিস্টেমোলজি, সেটার সাথে এথিক্স কানেক্ট করছে। এথিক্স মেথড নিয়ে কথা বলে, এথিক্স ভ্যালিডিটি নিয়ে কথা বলে, এথিক্স স্কোপ নিয়ে কথা বলে। সো দিস ইজ হাউ এথিক্স ওয়ার্কস।
অলরাইট স্টুডেন্টস, আমি এই কলটা 15 মিনিট বাকি আছে। আমি 15 মিনিটের মধ্যে আমি দেখি আমি এটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমি আরেকটা স্লাইড আমি একটু দেখাবো তোমাদেরকে। Hello students, am I audible to you? Yes, ma'am. Yes, ma'am. Okay, can you see the screen? Yes, ma'am. Yes, ma'am. Alright, so ethics আমরা দেখলাম. What is ethics? Ethics এর criteria গুলো আমরা দেখলাম. Let me add a few more students. আমরা এখন একটু দেখব টাইপস অফ এথিক্স। কয় ধরনের এথিক্স এক্সিস্ট করছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। রাইট এথিক্স, আমরা 7 ধরনের এথিক্স আমরা দেখব। ওকে, রাইট এথিক্স, টেলিওলজিক্যাল স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। আচ্ছা, তো শেয়ার হইছে। কেন যে কনফিগারেশনে কোনো প্রবলেম হচ্ছে মনে হয়। ওকে, সো প্রথমত আমরা কি দেখছি, এথিক্স কয় ধরনের, রাইট? আসলে স্টুডেন্টস এখন জয়েন করছে তো এতে করে প্রবলেম হচ্ছে। সো স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি প্রথমত রাইট এথিক্স, টেলিওলজিক্যাল এথিক্স, ডিওন্টোলজি যেটা ডিউটি নিয়ে কথা বলে, ইউটিলিটারিয়ানিজম এবং ভার্চু এথিক্স, ইউডাইমোনিয়া। মোট 6 প্রকারের ইথিক্স আমরা দেখতে পেলাম। সরি, 7 নাম্বার ইথিক্স। 7 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইথিক্যাল সেলফ রিয়েলাইজেশন ইথিক্স। এখন আমরা দেখব রাইট ইথিক্সটা মূলত কি। রাইট এথিক্স আমি আবার যাচ্ছি, আমি এখানে ওকে। রাইট এথিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে হিউম্যান রাইটস, তোমার ন্যাচারাল রাইটস এবং হিউম্যান রাইটসকে রেসপেক্ট করতে শিখাবে। রাইট এথিক্সের থিওরিতে তোমার কিছু ফান্ডামেন্টাল এবং হিউম্যান রাইটস আছে। এই রাইটগুলোকে প্রোটেক্টেড থাকতে হবে, রেসপেক্টেড থাকতে হবে। যেমন আমি তোমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, যেটা মানবাধিকার নিয়ে কাজ করে। তোমার সংবিধান তোমার জন্য কিছু মৌলিক অধিকার সংরক্ষণ করে রেখেছে, রাইট? এগুলো হলো রাইট এথিক্স। তাহলে রাইট এথিক্স কি করছে আমরা একটু খেয়াল করব। রাইট এথিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট এথিক্স হচ্ছে তোমাকে বলবে যে তোমার কি এখানে করা উচিত, মানে তোমার রাইট গুলো কিভাবে তুমি এক্সারসাইজ করবে, তোমার কি কি রাইটস আছে, কোনটা তোমার মানবাধিকার, কোনটা তোমার এমনি রাইটস, সেটা নিয়ে কথা বলবে রাইট এথিক্স। মোরাল রাইটস কোনগুলো, তোমার জাস্টিফাইড ক্লেম। আমরা এখানে রাইটকে কি বলতে পারি? দ্য টার্ম রাইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ জাস্টিফাইড ক্লেম দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস ক্যান মেক আপন other individuals or upon society. তাহলে রাইট এথিক্সটা হচ্ছে তোমার জাস্টিফাইড ক্লেম, যেটা তুমি একটা ব্যক্তি সত্তার উপরে তোমার রাইট, মানে ব্যক্তি সত্তার কাছে, যেমন তোমার স্টেক হোল্ডার কি সরকার, তোমার রাইট গুলো তোমাকে কে দিবে? সরকার দিবে। কে রাইট গুলোকে সংরক্ষণ করেছে তোমার জন্য? এই রাইট গুলোকে সংরক্ষণ করা হয়েছে সংবিধানের মাধ্যমে। তাহলে এই যে রাইট গুলো, এটা তোমার সমাজে একজন মানুষ হিসেবে বসবাস করার জন্য এই রাইট গুলো তোমার প্রয়োজন। সো এই রাইট সম্পর্কে প্রোটেক্ট, লাইক এই রাইট গুলো হচ্ছে এথিক্সের একটা পার্ট। তো এই রাইট গুলো তোমাকে কি সচেতন করবে, তোমার একটা বিহেভিয়ারকে এই রাইট গুলো কি করবে? রাইট গুলো পরিচালিত করবে, যে তুমি কিভাবে এই রাইট গুলোকে এমফাসাইজ করবে, রাইট গুলো অ্যাটেইন করবে, আইনের কাছ থেকে তুমি রাইট গুলো কিভাবে নিবে, তোমার প্রাপ্য অধিকার গুলোকে। সো আমরা এখানে পড়বো
রাইট ইথিক্স, ইথিক্সের টাইপস অ্যান্ড ক্যাটাগরিজ এর মধ্যে আমরা পড়বো রাইট ইথিক্স প্রথমত। রাইট ইথিক্স এর অনেক ধরনের এক্সাম্পল আছে। একজন এমপ্লয়ারের কি রাইট হতে পারে, একজন ক্লায়েন্টের কি অধিকার হতে পারে, এমপ্লয়ির কি অধিকার হতে পারে, কলিগের কি অধিকার হতে পারে, ভেন্ডরের কি অধিকার হতে পারে, ফ্যামিলির কি অধিকার হতে পারে। রাইটস ইথিক্স ইন ইঞ্জিনিয়ারিং আসলে কি করে? Actions that fail to respect the rights of individuals represent unethical behavior. Unethical behavior বলে এটাকে, যেটা একটা রাইটকে রেসপেক্ট করতে পারে না। যেমন তোমার হচ্ছে রাইট টু সিকিউরিটি, রাইট টু সেফটি, এটা হচ্ছে তোমার ইনএভিটেবল রাইট, এটাকে কেউই কি খণ্ডাতে পারবে না। কিন্তু আনএথিক্যাল কাজ তখনই হবে যখন তোমার এই রাইট গুলাকে কেউ ভায়োলেট করবে। এই রাইট ইথিক্স একটা আছে, এটা একটা বিষয় ফোকাস করে, এবং এই ফোকাল পয়েন্টটা হচ্ছে রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি। ইঞ্জিনিয়ারিং এ রাইট ইথিক্সটা তোমাকে তোমার অধিকার সম্পর্কে জানায়, তুমি কিরকম ভাবে সচেতন ভাবে তোমার প্রাপ্য অধিকারটাকে তুমি পাচ্ছ। তুমি যদি অধিকারটা না পাও, ব্রিচ হলে তুমি কিভাবে আইনের আশ্রয়ের মাধ্যমে এই জায়গাটা থেকে ইউ ক্যান গেট রিড অফ দিস। It right ethics apply in engineering in many ways. It provides powerful foundation for the special ethical requirement in engineering and other profession. Health and welfare right ethics আছে, তাই না? Health right to health care, right to welfare, পাবলিকস রাইট থাকতে পারে, রাইট টু প্রাইভেসি হতে পারে, ফ্রিডম অফ এক্সপ্রেশন তোমার রাইট হতে পারে, রাইট টু রিসিভ বেনিফিটস থ্রু ফেয়ার অ্যান্ড অনেস্ট এক্সচেঞ্জ ইন এ ফ্রি মার্কেট প্লেস। এই ধরনের অনেক রাইট আছে। ইঞ্জিনিয়ারিং ইথিক্সের রাইটের সংখ্যাটা অনেক বেশি এবং রাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিওন্টোলজি। ডিওন্টোলজিকে সহজ ভাষায় আমরা যদি বলি সেটা হচ্ছে দায়িত্ব, ডিউটি ইথিক্স। It relates to duty. এটা একটা এথিক্যাল থিওরি যেটা তোমাকে তোমার রাইট এবং রং এর মধ্যে পার্থক্য করাটাও তো শেখাবে। এবং ডিওন্টোলজিকে সবসময় মনে করা হয় প্রফেসর ইমানুয়েল ক্যান্ট, who discovered deontology in universal moral laws. এখানে তোমাকে দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে। তোমার সমাজের প্রতি দায়িত্ব কি, তোমার প্রফেশনের প্রতি দায়িত্ব কি, পরিবেশের প্রতি তোমার দায়িত্ব কি, তোমার এমপ্লয়ারের প্রতি তোমার দায়িত্বটা কি। এবার আমি আসছি ইউটিলিটারিয়ানিজম, দ্য ফাইনেস্ট ক্যাটাগরি অফ ইথিক্স। এখানে বলা হচ্ছে, লুক অ্যাট দিস, ওকে, ইউটিলিটারিয়ানিজমে বলা হচ্ছে an ethical philosophy in which the happiness of the greatest number of people in the society is considered greatest. তাহলে তোমার এটা এক্সাম্পল হতে পারে কি, দ্য থিঙ্কিং অফ বেটার লাইফ, সোশ্যাল ওয়েলফেয়ার, অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য থটস, হ্যাঁ, বেনেভোলেন্ট পারপাসেস, এগুলো হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। এটা গ্রেটেস্ট গুডের কথা চিন্তা করে মানুষের, সমাজের যত সমাজ সেবা এই ইউটিলিটারিয়ানিজমের একটা উদাহরণ হতে পারে। সমাজ সেবা, ফিলান্থ্রপিক কাজ, ঠিক আছে, দেশের সেবা করা, এটাকে কালেকটিভ ইন্টারেস্ট শো করছে, এটা কি তোমার ইউটিলিটারিয়ানিজম। এখন আমরা যদি বলি ইউডাইমোনিয়া, ইউডাইমোনিয়া হচ্ছে ঠিক অপোজিট। ইউডাইমোনিয়া তোমাকে ইন্ডিভিজুয়াল হ্যাপিনেসের কথা বলবে, ওকে, ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ারের কথা বলবে ইউডাইমোনিয়া। সো এটা একটা গ্রিক ওয়ার্ড, এটা গুড স্পিরিটের সাথে রিলেটেড। ইউডাইমোনিক is pursuing happiness by finding meaning and purpose. Self-fulfillment and self-improvement এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে মনে করা হয় তুমি যখন নিজেকে ইমপ্রুভ করবে, নিজের মোরাল অব্লিগেশনকে রাইজ করবে, আপ করবে, তুমি ইনএভিটেবলি সমাজের জন্য তুমি কাজে আসবে, প্রত্যেকের জন্য।
সো স্টুডেন্টস, তোমাদের আপাতত এতটুকু পর্যন্ত তোমাদের পড়তে হবে 4 পর্যন্ত। ওকে, তোমাদের এই 4 পর্যন্ত পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? রাইট ইথিক্স, তারপর আমি বলছি ইউডাইমোনিয়া, তারপরে আমি বলেছি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এই এবং ডিওন্টোলজি, তোমার দায়িত্ব সম্পর্কে যে এই 4 ক্যাটাগরির ইথিক্স কাকে বলে, ইথিক্যাল ক্রাইটেরিয়া, দুইটা স্লাইডে। ইথিক্স প্রেসক্রিপটিভ সায়েন্স না ইথিক্স হচ্ছে ডেসক্রিপটিভ সায়েন্স, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে বলতে হবে। ইউটিলিটারিয়ানিজম কিভাবে, যেমন আমি এক্সাম্পল তোমাকে দিয়েছি, ফ্লাড এফেক্টের কথা বলেছি, রাইট? তোমাকে বলতে হবে ইউটিলিটারিয়ানিজম কিভাবে ইউডাইমোনিয়া থেকে ডিফারেন্ট হয়। আমি বারবার বলছি দিস টু এথিক্স আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। একটা তোমার নিজেকে নিয়ে চিন্তা করতে শিখাবে, যেটা হচ্ছে ইউডাইমোনিয়া। ইউটিলিটারিয়ানিজম তোমাকে দেশ এবং সমাজের সকলকে নিয়ে চিন্তা করতে শিখাবে। রাইট এথিক্স তোমাকে তোমার হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, তোমার অধিকার সম্পর্কে সচেতন করবে। ডিওন্টোলজি তোমাকে দায়িত্ব সম্পর্কে সচেতন করবে। এই 4টা ইথিক্সের সমস্ত প্রিন্সিপাল, ইথিক্স কাকে বলে, প্রেসক্রিপটিভ না ডেসক্রিপটিভ, এথিক্যাল ক্রাইটেরিয়া, এইটুকু তোমরা পড়বে। ওকে, সো স্টুডেন্টস, আমরা আরেকটা বিষয় একটু আমরা দেখব ইথিক্সেরই। দেখব মোরাল রিলেটিভিজমটা আসলে কি। ইথিক্স আরেকটা পার্ট মোরাল রিলেটিভিজম। এইটার মধ্যে বলা হয় মোরালিটি ইউনিভার্সাল না, এটা একটা কালচার এবং একটা ইন্ডিভিজুয়াল বিলিফের উপরে ডিপেন্ড করে। ক্রস কালচারাল ডিফারেন্সেস গুলো মোরাল স্ট্যান্ডার্ডকে অনেকটা কি প্রভাবিত করে। যেমন মোরাল নর্ম তোমার কিছু থাকতে পারে, অটোমেটিক্যালি মোরাল নর্ম গুলো স্টাবলিশ হতে পারে, ঠিক আছে? কিন্তু ইউনিভার্সাল কোনো মোরাল নর্ম আসলে ওরকম ভাবে আমরা কি, there are no universal moral truths that one culture standards should be accepted by all. একটা কালচারের, ধরো সমাজে কি অনেক ধরনের কালচার থাকে, রাইট? এই একটা কালচারের এস্টাবলিশড নর্মটা আরেকটা কালচারের মানতে বাধ্য, সেটা কিন্তু না। ক্রস কালচারাল অ্যাক্টিভিজম মানে এটাই যে প্রত্যেকটা কালচারকে আমরা কি করব, আপহোল্ড করব। এখানে প্রত্যেকটা কালচার ডিফারেন্ট, আমাদের কি এই ডিফারেন্সটা আমাদের মোরাল অব্লিগেশনেও কি একটা ইমপ্লিকেশন নিয়ে আসে। তাহলে ডেসক্রিপটিভ মোরাল রিলেটিভিজম, যেমন মোরাল রিলেটিভিজমটা কিভাবে ক্রস কালচারকে লাইক ইনফ্লুয়েন্স করে সেটা আমরা একটু দেখব। ডেসক্রিপটিভ মোরাল রিলেটিভিজম এখানে আছে, তারপরে হচ্ছে মেটাইথিক্যাল মোরাল রিলেটিভিজম, নরমেটিভ মোরাল রিলেটিভিজম, আর হচ্ছে এই 3টা বিষয়। ডেসক্রিপটিভ মোরাল রিলেটিভিজমে আমরা দেখেছি একটা আইডিয়া ফর্মুলেট করে, যেটা ডিফারেন্ট মোরাল বিলিফ নিয়ে কথা বলে এবং যেটাকে বলা হয় যে ওকে ফাইন, ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু। ওকে, বিভিন্ন মোরাল ভ্যালু, যেমন হতে পারে যে ইউ লাইক, আমি আগেও বলেছি, ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, রাইট? এটা তোমার মোরাল ভ্যালু। ডিফারেন্ট কালচার কিন্তু ডিফারেন্ট মোরাল বিলিভ আছে, কিন্তু এই কথাগুলো কি চিরন্তন সত্য। এটা তোমাকে কি করে, একটা ডেসক্রিপশন দিবে। ভিউজ, তোমার কিছু নিজস্ব ভিউজ থাকতে পারে খাবার সম্পর্কে, তোমার কিছু নিজস্ব ভিউজ থাকতে পারে ইন রিগার্ড অফ লাইক সোশ্যাল কাস্টম, এইসব সম্পর্কে। ব্যাটটা নিয়ে গেছো রে। ওকে, বন্ধ করে রাখছি। তারপরে হচ্ছে মেটা ইথিক্যাল মোরাল রিলেটিভিজম। এই ভিউটা একটা অবজেক্টিভের উপর ডিপেন্ড করে না, এটা ইউনিভার্সাল মোরাল ট্রুথকে নিয়ে কাজ করে, যেটা কালচারাল ভ্যালুকে, একটা পার্টিকুলার কালচারাল ভ্যালুকে ফেভার করে।
Society is determine their own moral choices based on their unique beliefs, customs and practices. Metaethical moral relativism এ আমরা দেখি বিভিন্ন সোসাইটি তাদের কাস্টম, তাদের বিশ্বাস, তাদের প্র্যাকটিস, অভ্যাসের উপর ডিপেন্ড করে কিছু মোরাল নর্ম তৈরি করে। ওকে, নর্মেটিভ মোরাল রিলেটিভিজম এখানে আমরা দেখতে পাই এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেন্স। ইউনিভার্সাল মোরাল প্রিন্সিপাল এখানে নাই। এখানে একটা সোসাইটিকে কি করতে হয়, আরেকটা সোসাইটির মোরাল ভ্যালুকে একসেপ্ট করার একটা টেন্ডেন্সি থাকে। এইটা নিয়ে বিভিন্ন ফিলোসফাররা কি বলেছেন যে এটা না থাকা উচিত। যেমন সমাজে পলিগামি হতে পারে, ব্রাইবেরি হতে পারে, এক একটা কালচার এটাকে এক এক রকম ভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। কোনো কালচারে এটাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, কোনো কালচারে এটাকে খুব গুরুতর অপরাধ বলা হয়েছে, কোনো কালচারে এটাকে নর্মে পরিণত করা হয়েছে, হুইচ ইজ রং। তো এইভাবে ক্রস কালচারাল ডিফারেন্সেস কিন্তু অনেকভাবে মোরাল রিলেটিভিজমকে কি করছে, আপহোল্ড করছে। তাহলে আমরা এখান থেকে দেখব শুধুমাত্র মোরাল রিলেটিভিজম কাকে বলে এবং how moral relativism relates to cross-cultural differences. Just আরেকটা ছোট্ট বিষয় দেখব, দেখার পরে we will conclude our today's class. So আমরা সাইবার লর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ই-কমার্স। তো ই-কমার্সটাও আমরা পুরো একটা চ্যাপ্টার না, জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট নোট আমরা ই-কমার্স সম্পর্কে দেখব। তো আমি একটু স্ক্রিনটা শো করছি, ডু লেট মি নো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। আমরা ই-কমার্সের যে বিষয়টা এটা একটু আমরা খেয়াল করছি। এটা তোমাদের যে বইটা রেফার করা হয়েছিল মূলত সেখান থেকে এই ই-কমার্সের ছোট্ট কনসেপ্টটা আমি পড়াচ্ছি। ওকে, সো এখন বাংলাদেশে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির অ্যাডভান্সমেন্ট পুরো বিশ্বে, নট বাংলাদেশ, এমন ভাবে এটা লাইক স্পিড আপ হয়েছে, ফাস্টার্ড হয়েছে যে আমরা কি করতে পারছি, আমরা ঘরে বসে আমরা অনেক ধরনের উপার্জন করতে পারছি, যেমন ফ্রিল্যান্সিং এবং ই-কমার্স, রাইট? আমাদের অনেক ধরনের, স্পেশালি আমরা যাদেরকে দেখতাম যে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু এখন যদি if you have that willpower, if you have that tendency to work with honesty and like you want to hard work, then what you need to do, তোমার কি জাস্ট কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তোমার কিছু আইডিয়া থাকতে হবে এবং সেটা দিয়ে তুমি খুব সুন্দর কিছু কাজ নিজের জন্য, নিজের কর্মসংস্থানটা তুমি তৈরি করে নিতে পারো। তাহলে 21 শতকে আমাদের অন্যতম একটা অ্যাডভান্টেজ হচ্ছে ই-কমার্স এবং ই-গভর্নেন্স। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে যদি আমরা বলি যে আমাদের এই রাষ্ট্র, সেখানে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, এখানে আমরা যদি গ্র্যাজুয়ালি ডেভেলপিং ফেজটা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাবো কি অনেক বছরের তুলনায় ইন রিসেন্ট ইয়ার্স যদি আমরা ই-কমার্সের প্রোগ্রেশনটা দেখি, সেটা কি তথ্য প্রযুক্তির একটা আশীর্বাদ বলা যায়। সো ই-কমার্সটা মূলত মেইন কম্পোনেন্টটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। ই-কমার্স হচ্ছে বেসিক্যালি ইট ইজ আ মেথড অফ doing all types of business via computer network and using digital communication. ডিজিটাল টেকনোলজি এবং কমিউনিকেশন ব্যবহার করার মাধ্যমে তুমি যে ধরনের বিজনেসটা করতে পারো, জেনারেট টাকা যে উপার্জন করতে পারো, সেটা হচ্ছে ই-কমার্স। সো ই-কমার্সের একটা নির্দিষ্ট মার্কেট ট্রেন্ড আছে, মার্কেট অবজারভেশন আছে, ভ্যালু আছে এবং একটা স্পেসিফিক কাইন্ড অফ ডিমান্ড আছে। Increasing domestic and worldwide competition, the economic crisis, quickly changing market trends, unpredictable financial markets have all increased, and the demand on business to devise effective
solutions in order to survive and thrive. So গ্লোবাল যে কোম্পানি কিংবা গ্লোবাল অ্যাডভান্সমেন্টের একটা পার্ট যদি তুমি হতে চাও, তাহলে অ্যাজ এ কান্ট্রি কি করতে হবে? অবশ্যই গ্লোবালাইজেশনের এই যুগে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কমার্সের এই অ্যাডভান্সমেন্টের যুগে ই কমার্সের উপর ফোকাস করতে হবে। E-commerce in Bangladesh becoming popular in Bangladesh, এবং এখানে প্রচুর আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন পরিসংখ্যান ঘাটলে দেখতে পাই যে বাংলাদেশে ই কমার্স ইউজ করার টেন্ডেন্সিটা মানুষের মধ্যে অনেক বেশি। ই কমার্স বিজনেস বাংলাদেশে অনেকভাবে হয়ে থাকে। প্রথমত C2C, কনজিউমার টু কনজিউমার, কনজিউমার মানে ভোক্তা, B2B, বিজনেস টু বিজনেস, B2C, বিজনেস টু কনজিউমার, এই ধরনের ই কমার্সের একটা বিষয় বাংলাদেশে থেকে থাকে। ই কমার্সের কনসেপ্টটা আমাদেরকে একটু বুঝতে হবে। ই কমার্স ইজ a narrower part of a business dealing with the purchase and sale of goods and services over the internet, including support activities such as marketing and customer support. এখানে আমরা দেখতে ক্ষুদ্র উদ্যোক্তা হতে চান, এন্টারপ্রেনিয়রশিপ। তো এন্টারপ্রেনিয়রশিপের ফিল্ডে অ্যাডভান্সমেন্টটা কিভাবে হয়? কর্মসংস্থান তৈরির মাধ্যমে, একটা আইডিয়া জেনারেটের মাধ্যমে। এখানে তুমি বাসায় বসে ইউ ক্যান জেনারেট ইউর আইডিয়া, ইউ ক্যান ওপেন আপ এ পেজ, ইউ ক্যান ওপেন আপ এ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অ্যাকর্ডিংলি টু জেনারেট ইনকাম। এবং এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন হয় যেটা মূলত ইন্টারনেটের থ্রুতে হয়, এবং এই ট্রানজেকশন গুলোই কি ফান্ডামেন্টাল বেসিস অফ ই কমার্স। শেফে ই কমার্স নিয়ে কথা বলতে গিয়ে উনি একটা কথা বলেছেন, দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যাক্রস ইলেকট্রনিক নেটওয়ার্কস অ্যাট এনি স্টেজ ইজ দ্য সাপ্লাই চেইন, whether with an organization between business and consumers, or between the public and private sector, whether paid or unpaid. ই কমার্সকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটাকে আমরা বলছি অ্যাডাম ই কমার্সকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। অ্যাডাম একজন অর্থনীতিবিদ। প্রথমটার নাম হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস। এখানে একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসা, ধরো একটা পেজ ওপেন করেছো তুমি, এই পেজটা একটা বিজনেস জেনারেট করছে, ঠিক আরেকটা পেজও একই ধরনের পণ্য বিক্রি করছে। এই দুইটা পেজের মধ্যে যে কানেকশনটা, যে ডিলিংটা, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস ডিলিং ইন ই কমার্স। এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে। এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, চ্যানেল ম্যানেজমেন্ট, পেমেন্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো তোমার পেজ রানিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস টু কনজিউমার, এখানে কি একটা ব্যবসায়ীর সাথে, একটা ব্যবসায়ীর পেজের সাথে কনজিউমার মানে কি ভোক্তা, তাদের মধ্যে যে ইনভলভমেন্টটা সেটা নিয়ে কথা বলেছে। বিজনেস টু কনজিউমার ই কমার্স ইজ ইনভলভড বিটুইন business and the consumers. Most of B2C e-commerce deals with purchasing of physical goods like books or any consumer product, information goods like software, e-book, games. But এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যে প্রোডাক্টের বাস্তব অস্তিত্ব আছে। যেমন এখানে ভোক্তারা কি করেন, অনেক ধরনের সার্ভিস কিংবা অনেক ধরনের প্রোডাক্ট কিনে থাকেন, পারচেস করে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার ই কমার্স ডিল করছে ভোক্তা এবং ভোক্তার মাধ্যমে। এখানে অনলাইন অকশন হয়, পিয়ার টু পিয়ার সিস্টেম থাকে। এখানে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফাইল এক্সচেঞ্জ হয় C2C এর মাধ্যমে, মানে কনজিউমার টু কনজিউমারের কাছে।
দেখতে পাচ্ছি B2G মানে বিজনেস টু গভর্নমেন্ট। এখানে লাইসেন্সিং, প্রসেসিং, পাবলিক পারচেজিং এন্ড আদার গভর্নমেন্ট অপশন নিয়ে এটা কথা বলছে। B2G এটা হচ্ছে বিজনেসের সাথে সরকার একজন ব্যবসায়ীর সাথে সরকারের সম্পর্কটা এটা নির্ধারণ করে। যেমন তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করবে, তোমার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্সটা পাবলিক অপারেটিং এর জন্য বিজনেস টু গভর্নমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা একটু দেখব এক্সাম্পল। বাংলাদেশে দেখো chorka.com, www.hatbazaar.com, rokumari.com, right? daraz.com, sellbazaar, bikroy.com, bdjobs.com, এই সমস্ত কিছু কি ই কমার্স সাইটের উদাহরণ। তাহলে আমরা এখান থেকে দেখব ই কমার্স কাকে বলে। খুব ছোট্ট করে এই উদাহরণটা দেয়া আছে, কত প্রকারের ই কমার্স আছে এবং ই কমার্সের এক্সাম্পল গুলো কি কি। So students, am I audible to you? Yes, ma'am. Yes, ma'am. All right. ই কমার্সটা একটু দেখব। আমি কি সিলেবাসটা মানে কি কি পড়তে হবে, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট? আমি কি বুঝাতে পারছি what you need to go through? Yes, ma'am. Yes, ma'am. তাহলে তোমাদের আমি আজকে অ্যাটেন্ডেন্সটা নিব না, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু তোমাদের সিআর এর কাছে দিবে। একটু সিআর আমাকে এটা ছবি তুলে পাঠাবে। সিআর দুইজন কি প্রেজেন্ট আছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, একটু একটা সেকেন্ড আমাকে একটু সময় দাও, আই এম কামিং ব্যাক। আজকের স্লাইড গুলো তোমরা পেয়ে যাবে। আমি ঠিক যতটুকু পড়তে বলেছি ঠিক ততটুকু তোমরা পড়বে। আমার মনে হলো রোল কলটা মনে হয় করে ফেলাটাই বেটার হবে। জি ম্যাম, আমাদের কোশ্চেন টাইপ সম্পর্কে ধারণা দিতে ভালো হতো। হোয়াট কোশ্চেন টাইপ সম্পর্কে ম্যাম, কেমন কোশ্চেন হতে পারে, একটা সেটের মধ্যে কয়টা কোশ্চেন থাকবে এরকম। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে ঠিক আগের মতো, তোমরা অলরেডি ক্লাস টেস্টে অ্যাপিয়ার করেছো এই কোয়েশ্চেন প্যাটার্নের উপরে। ওকে, সো এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। কোয়েশ্চেন প্যাটার্নের দুইটা পার্ট থাকবে, এক একটা কোয়েশ্চেনে দুইটা অথবা তিনটা পার্ট থাকবে। এর আগে ক্লাস টেস্টে তোমরা দেখেছো কেমন করে কোয়েশ্চেনটা আসে, এবং তোমার প্রথম পার্টে থাকবে হয়তো এখানে মানে অলরেডি তোমরা জানো পার্ট এ পার্ট বি, তোমাদের কোয়েশ্চেনের যে প্যাটার্নটা সেখানে পার্ট এ থাকে, পার্ট বি থাকে। সাইবার ল এবং ইঞ্জিনিয়ারিং ইথিক্স মিলিয়ে প্রশ্নটা হয়েছে। সো সেখানে তোমরা একটা প্রশ্নের তিনটা পার্ট, একটা প্রশ্নের ধরো পার্ট এতেই ধরো যে কয়টা প্রশ্ন আছে সেখানে এক একটা প্রশ্নের অনেকগুলো মানে তিনটা করে পার্ট দেয়া আছে, এবং পার্ট বি তেও যতগুলো প্রশ্ন আছে সেখানে কি লাইক পার্ট দেয়া আছে, ঠিক আছে। এবং অপশন পাবে, একটা অপশন তোমাদের জন্য থাকবে, একটা কম্পালসারি একটা অপশন থাকবে। সো স্টুডেন্টস, এখানে আমরা ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও হতে পারে, মূলত থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটাকে অ্যানালাইসিস, এটা নিয়ে কথা বলা, অ্যানালাইসিস করা, এটাই হচ্ছে মূলত এরকম ধরনের কোয়েশ্চেনই থাকবে, সবগুলোই থিওরিটিক্যাল। সো তোমাদেরকে যে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হয়েছে সেগুলোই তোমরা পড়বে, এবং যারা বই আছে বইটাও দেখতে পারো, দ্যাট উইল বি গুড। সো আমি একটু আর কোনো কোয়েশ্চেন যদি তোমাদের না থাকে আমি কি রোল কলটা স্টার্ট করব, নাকি তোমরা আর একটু ক্লিয়ার হতে চাচ্ছো? ম্যাম আমাদের ইয়েস, মমিনুল ইসলাম। হোয়াট? ম্যাম আমাদের যে ট্রাম টেস্ট নিছিলেন হ্যাঁ হ্যাঁ, 20 মার্কের, সেই মার্ক আমাদেরকে দিলে মার্কটা কি দিতে হবে? জি ম্যাম, একটু ভালো হতো আমাদের সবার জন্য। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তোমরা একটু একটা সেকেন্ড, আমি আসছি। নো প্রবলেম, ইউ উইল গেট ইউর মার্কস। তোমাদের লাস্ট পরীক্ষাটা কবে? এক্সাম লাস্ট আমাদের 29 তারিখ থিওরি লাস্ট।
থিওরি লাস্ট এক্সাম 29 তারিখ। সিয়াম তুই নাটক করিস না এই রুমে আসতেছি দাঁড়া। আচ্ছা তোরা সবাই হচ্ছে রোল কল দে, তাহলে রোল কল কালেক্ট হচ্ছে গিয়া মানে বেশি সময় না 10 মিনিটের মধ্যে দে, তারপর হচ্ছে ঈদেই